এদিকে মনোযোগ দাও। বলছে যে প্রুভ দ্যাট এফ ইকুয়াল টু এম এ, এটা 5 অধ্যায়, হ্যাঁ রচনামূলক। এফ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র বলে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই লিখন, এদিকে খেয়াল করো, এটা তোমার তো পড়তে হবে নাকি? ওইদিকে অন্য দিক তাকাও কেন? দেখো ভরবেগ কি, যে আমরা জানি ভরবেগ হলো ভর আর বেগের গুণফল, সেটা কি ভরবেগ। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। ভরবেগ কি শুধু ভরবেগ হবে নাকি ভরবেগের পরিবর্তন চাচ্ছে? পরিবর্তন। পরিবর্তন তখনই হয় যখন আমি আপনাকে দিলাম 10 টাকা আর ও দিলাম 5 টাকা, তাহলে আমি বললাম যে আপনার কতটুকু টাকা বাড়লো, আপনি কি করবেন? কতটুকু টাকা আমি দিছি বলেন তো, আপনি কি করবেন? আপনার আগে ছিল কত? 10 টাকা, পরে কি আবার কি করব না, আমি বললাম যে 5 টাকা আপনাকে আমাকে দিয়ে দিলেন, তাহলে পরিবর্তন আপনার কতটুকু আসলো? 5 টাকা পরিবর্তন আসবে, তার মানে 10 থেকে আপনি 5 বাদ দিয়ে দিবেন। এটা হলো বিষয়। তো ভরবেগের পরিবর্তনের হার, হার কথাটা যখনই চলে আসবে তখন কি টি চলে আসে না? সময়ের সাথে যখন টি চলে আসে হার আসে। এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ধরে নিলাম এই একটা বস্তু, বুঝছেন? এর প্রথম যে ভরবেগ, এর ধরে নিলাম এর বস্তুর ভর হলো এম, বস্তুর ভর এম, এবং এর প্রথম যে বেগটা ছিল সেই বেগটা হলো ইউ। তাহলে এদের যদি আদি বেগ বলি, মানে বস্তুটা ধরো যে স্বাভাবিক অবস্থায় প্রাথমিক অবস্থায় যে বেগটা আছে সেটার বেগটা হলো ইউ, আদি বেগ বলছি। আর এর ভর কত? এম। ধরে নিলাম এটা m1, এটা m2। যদি আমরা ধরেও নেই, তা আমরা এটা কি বলবো? বস্তুর ভর m1 নাকি? তারপরে কি বলবো? এটা বস্তু, তারপরে আচ্ছা এটা আমরা ধরে নিলাম। কেন m ধরে নিলাম বলেন তো? কারণ বস্তুর গতি পরিবর্তন হলেও ভর কি আর কোনো পরিবর্তন হবে? আপনি 10 কেজি বস্তু একটা রাখছেন, ওইটা গতি বললে কি ভর পরিবর্তন হয়ে যায়? 15 কেজি হয় বা 5 কেজি হয়? হয় না তো, ভর তো সেম। তাহলে এম ভর, কিন্তু এর বেগটা পরিবর্তন হবে নাকি? 100 যদি আদি বেগ বলি ইউ, শেষ বেগ হবে কত? ভি। ধরেন আপনি ধাক্কা দিলেন, তারপরে বেগ পরিবর্তন হলো। ত্বরণ কি? আমরা ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়, ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, এবং প্রযুক্ত বল যে বলটা সেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করছি। এখন আসেন আদি ভর বেগ, তার মানে কি আদি ভর গুণন আদি বেগ, তাহলে আদি ভরবেগ হবে। আদি ভরবেগ দিলাম। বস্তুর শেষ ভরবেগ এম ইন্টু ভি, বুঝতেছেন? বস্তুর শেষ ভরবেগ কি? এম ইন্টু ভি হবে না? শেষ বেগ গুণন হবে। এখন আসেন ভরবেগের পরিবর্তন কি? তাহলে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগটা বিয়োগ দিয়ে দিলেই তো ভরবেগের পরিবর্তন আসবে। পরিবর্তন আসলো, কিন্তু শুধু কি পরিবর্তন? পরিবর্তনের হার বলছে। কি বলছে? পরিবর্তনের হার। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তনের হার হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড টি। কথা বুঝছেন? হার সংজ্ঞাটুকু এতটুকু আমরা করে নিলাম, যে বস্তুর ভরবেগের পরিবর্তন এবং তার আবার হার, তো ভরবেগের পরিবর্তন হার বের করছি। এখন দেখেন সংজ্ঞা অনুসারে বলতেছে এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে বল যদি আমরা এফ ধরে নিছিলাম, সংজ্ঞা অনুসারে এফ সমানুপাতিক এই ভরবেগের পরিবর্তনের হার। এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার, সংজ্ঞা অনুসারে এটাই আসলো না? কথা বুঝছেন? কথা বলো না। এই দেখো তো টি সময়ে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক হবে? সংজ্ঞা অনুসারে আমরা এটা লিখতে পারি। লিখলাম। দেখো এখান থেকে কি ভর এমটা কমন নেওয়া যায় কিনা? কমন নেওয়া যায়। এটা যদি আমরা কমন নেই, তাহলে এখান থেকে কমন নেওয়া যায়। কমন নিলে আসে এখানে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এইটা সমান আমরা ত্বরণ পড়ছিলাম, ত্বরণ সমান ভরবেগের পরিবর্তনের হার পড়ছিলাম না আমরা? পরিবর্তনের হার, সেটা আর কি। এটা সমান ত্বরণ লেখা যায়, তাই আমরা এ লিখলাম। কিন্তু এই সমানুপাতিক তোলার জন্য তো একটা ধ্রুবক মান লাগবে নাকি? যে ধ্রুবক হিসেবে আমরা কে ব্যবহার করছি, যে একটা ধ্রুবক। এখন এই কেটা কি আসলে দেখো, একক ভরের ওপর প্রযুক্ত হয়ে যে বল একক ত্বরণ সৃষ্টি করে, তাকে একক বল বলা হয়। একক বল বলা হয়। একক বল মানে বলকে আমরা ধরে নিলাম একক ভরের, তার মানে দেখো একক ভরের বলছি, তার ভর হয় এক, এবং যে ত্বরণ একক ত্বরণ সৃষ্টি করে তার ত্বরণের মানও এক। যে এক এক করে যদি ধরে নেই, তাহলে কে এর মান কত আসবে? 1। তাহলে সংজ্ঞানুসারে এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ লিখছিলাম না? লিখছিলাম। কে এর মান যদি 1 হয়, তাহলে এ দেখো তো কে এর মান 1 বের করছি, এফ ইকুয়াল টু এম এ। এটা হলো প্রুফ। কথা বুঝছো? মাথায় ঢুকছে না ঢোকে নাই?
আপনারা এইখানে বেঞ্চে বসেন। এতদিন সমস্যা হলো না, বুঝলাম না। ওইখানে আর কেউ বসতো না? বসো বসো বসো, নাও নাও। এটা হয়েছে আরেকটা। এখন আর খুব মনোযোগ দেখেন, বলছে যে ভরবেগের নিত্যতার সূত্র হলো যখন কোনো ব্যবস্থার উপর, একটা ব্যবস্থা আমি সাজাইছি, দুটা বস্তু আছে, ব্যবস্থার উপর প্রযুক্ত কার্যকরী মোট বল শূন্য হয়, মানে এর উপর বাইরের থেকে কোনো বল নাই, কথা বুঝছেন, বাইরে থেকে কোনো বল নাই, তখন এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, ভরবেগের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা হলে এরকম যে ধরেন আদি ভরবেগ কত ছিল বলেন তো, এম ইন্টু ইউ, আর শেষ ভরবেগ কে ছিল বলেন তো, এম ভি। এদের পরিবর্তন তখনই হবে না যখন আমরা লিখতে পারবো এম ইউ ইকুয়াল টু এম ভি, তাই না? এরা কি সমান না? তার মানে আদি ভরবেগের এবং শেষ ভরবেগের কোনো পরিবর্তন নাই। থামেন থামেন থামেন, আছে যে বুঝেন এই বিষয়টা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রমাণটা। হ্যাঁ, তো ধরেন যে আমরা কি আদি ভরবেগের কোনো পরিবর্তন হবে না, তার মানে এম ইউ ইকুয়াল টু এম ভি হবে। তো এটাই আমরা লিখবো। দেখেন দুইটা বস্তুকে বাইরে থেকে কোনো বল নাই, কিন্তু দেখেন নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি প্রত্যেক ক্রিয়ারই একটা বিপরীতমুখী সমান ও বিপরীত ক্রিয়া আছে, নাকি? ক্রিয়া আছে, মানে আপনি দেয়ালের সাথে হেলনা দিয়ে আছেন, শুধুমাত্র আপনি যে দেয়ালকে ধাক্কা দিচ্ছেন এমন না, দেয়ালও আপনাকে দিকে ধাক্কা দিছে, কিন্তু সে আপনার ধাক্কা যদি হয় এই দিকে, দেয়াল আপনাকে ধাক্কা দিচ্ছে তার বিপরীতে, নাকি? বিষয়টা হলো এরকম। তো বল সমান হবে কিন্তু একটা আরেকটা কি বিপরীত হবে। তো নিউটনের এটাই তো ধরে নিলাম যে দুইটা বস্তুর উপরে কি একটা F1 বল আর একটা F2 বল ক্রিয়া করতেছে, এদের নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যে এদের বলটা হবে সমান কিন্তু একটা আরেকটার বিপরীতমুখী। ধরে নিলাম এইটা ফোর্স প্রয়োগ করতেছে এইদিকে, এটা প্রয়োগ করতেছে এইদিকে, দুইজন ডিরেকশন, দুই দিকে তাই মাইনাস। আচ্ছা এখন দেখেন F1 সমান আমরা কি পাইছিলাম বলেন তো, F সমান কি, F সমান m a না, তাহলে F1 যদি বলি তাহলে m1 ইনটু বলেন তো কি a1 না, এবং এটা তো মাইনাস মাইনাসে ছিল না, মাইনাস, তাহলে F2 বলতে কি বোঝাচ্ছে, m2 a2, নাকি? তো আমরা m1 সমান লিখলাম, u1 সমান আমরা কি, a1 মানে কি ত্বরণ না, a1 মানে কি ত্বরণ, a1 বলতে বোঝাচ্ছে যে এক নং বস্তুর হলো ত্বরণ, এক নং বস্তুর ত্বরণ কি হবে, v1 মাইনাস u1 ডিভাইডেড কি t হবে না, কথা বুঝছেন? মাইনাস m2 a2 এর ত্বরণ কি হবে, v2 মাইনাস u2 ডিভাইডেড t, এই পাশে t আর এই পাশে t কাটা গেলে দেখেন তো m আর এইটা থাকে, মাইনাস m2 ইকুয়াল টু এইটা থাকে। তো এখন আপনি এটা গুণন করে দেন, m1 v1 মাইনাস m1 u1, দেখছেন ইকুয়াল টু এই যে মাইনাস মাইনাস হুবহু মাইনাস m2 এই v2 গুণন করলে m2 v2 এবং মাইনাস m2 আর মাইনাস u2, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল m2 ইনটু u2। আসেন এখন আমরা যে কাজটা করব যে v1 গুলো শেষ বেগ গুলো একসাথে করব এবং আদি ভরবেগ গুলো একসাথে করব, শেষ ভরবেগ গুলো একসাথে করব, আদি ভরবেগ গুলো একসাথে করব। শেষ ভরবেগ গুলো দেখেন তো কোনটা, এই যে m2 v2 না, আর এ পাশে কি m1 v1, তো আদি ভরবেগ দেখেন তো কি m1 v1, আর এই পাশে মাইনাস m2 v2 ছিল সেটা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, প্লাস m2 v2, আর এই পাশে মাইনাস m1 u1 ছিল ওই পাশে নিয়ে গেলে কি প্লাস m1 u1 হবে, আর এই পাশে আগের থেকে কি ছিল m2 u2, এই দুটো m2 u2। আসেন এইটা জাস্ট এভাবে আছে, আমরা জাস্ট কলমটা ঘুরে এভাবে লিখলাম, এইগুলো এই পাশে লিখছি আর এটা ওই পাশে লিখছি, কোনো সমস্যা আছে? কলমটা জাস্ট ঘুরে ফেলছি এরকম। তো এইখান থেকে কি বুঝেন, দেখেন ক্রিয়ার পূর্বে ও পরে ভরবেগের সমষ্টিগুলো সর্বদা সমান থাকে, দেখেন মনে আছে কিনা, এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, মানে আদি ভরবেগ ইকুয়াল টু কি শেষ ভরবেগ গুলো সমান, দেখেন আদি ভরবেগ গুলোর যোগফল এবং শেষ ভরবেগ গুলোর যোগফল দেখেন সমান, কোনো পরিবর্তন আসছে এদের ভরবেগের পরিবর্তন। তো এইটাই হলো প্রমাণ, কথা বুঝছেন? এটি হলো ভরবেগের নিত্যতার সূত্র প্রমাণ।